ইসি পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত নাম মন্ত্রী পরিষদ বিভাগে জমা। আওয়ামী লীগ, বিএনপি সহ নাম দিল ২৭টি দল। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের অগ্রাধিকার দিয়ে যোগ্য, স্বচ্ছ আলাপ আলোচনার মাধ্যমে এদের নাম প্রস্তাব আনা হয়েছে। ১৩ দফা প্রস্তাবের মধ্যে ছিল নির্বাচন কমিশন শক্তিশালী করার জন্য, সেই আলোকেই সেটারই রিফ্লেকশন আছে নামগুলির মধ্যে। প্রস্তাবিত ১২৫ জনের মধ্য থেকে ২০ জনের তালিকা করেছে সার্চ কমিটি। সার্ভিস ট্র্যাক বা সততা, কর্মদক্ষতা এগুলোকে বিবেচনায় নিয়ে ওনারা আমরা অনেক ভালো ভালো নাম পেয়েছি, আমরা আশাবাদী। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি ফাহমিদা মৌটুসী এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গাইবান্ধার সাঁওতাল পল্লীতে আগুন লাগানোর সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের নাম চেয়েও পায়নি বিচার বিভাগীয় কমিটি। প্রতিবেদন হাইকোর্টে দাখিল, আদেশ ৭ ফেব্রুয়ারি। এসএসসি পরীক্ষার সময় কেন্দ্রের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার জন্য স্মার্টফোন নিষিদ্ধ। নকল রোধে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ। রোহিঙ্গা ইস্যুতে মন্ত্রী ও বিশ্লেষকদের সঙ্গে আনান কমিশনের বৈঠক। সমাধান করতে হবে মিয়ানমারকেই, বললেন প্রতিনিধিরা। টেকনাফে বার্নিকাটের ক্যাম্প পরিদর্শন। অকার্যকর করা হলো মৃত ওয়াজউদ্দিনের মামলার কার্যক্রম। মৃত ব্যক্তিকে পলাতক ঘোষণা করে মামলা চালানোয় ক্ষুব্ধ ট্রাইব্যুনাল। গাফিলতির দায়ে ময়মনসিংহের এসপিকে তলব। এবং কাল শুরু হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা। সব প্রস্তুতি সম্পন্ন। ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বইয়ের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ডিএমপির। নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করেছে ২৭টি রাজনৈতিক দল। সকাল থেকে দলগুলোর পক্ষ থেকে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে এ নাম জমা দেয়া হয়। এ সময় সৎ ও যোগ্য ব্যক্তিদেরই নির্বাচন কমিশনার হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে বলে জানান বিভিন্ন দলের নেতারা। ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করে দেওয়ার পর ২৮ জানুয়ারির প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল অনধিক ৫ জন করে নাম চাওয়া হবে রাজনৈতিক দলগুলোর কাছে। যে ৩১টি দল রাষ্ট্রপতির সংলাপে অংশ নেয় তারা সুযোগ পাবেন নাম প্রস্তাব করার। মঙ্গলবার নামের তালিকা জমা দেওয়ার শেষ দিনে সকাল থেকেই বিভিন্ন দলের প্রতিনিধি হাজির হতে থাকেন মন্ত্রিপরিষদ বিভাগে। সিলবন্দি চিঠিতে এক একটি দল তাদের প্রস্তাবিত নামগুলো জমা দেন অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদের কাছে। দুপুরে ৫ মিনিটের ব্যবধানে প্রথমে বিএনপি ও পরে আসেন আওয়ামী লীগের নেতারা। নাম জমা দিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজেদের প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরেন এই দু দলের নেতারা। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের অগ্রাধিকার দিয়ে যোগ্য, স্বচ্ছ আলাপ আলোচনার মাধ্যমে এদের নাম প্রস্তাব আনা হয়েছে। যে নামগুলো জয়ন্তী শেখ হাসিনা এখানে পাঠিয়েছেন আমাদের মাধ্যমে। বিভিন্ন পর্যায়ে আমরা এটার উপরে সেমিনার, সিম্পোজিয়াম করেছি। আমার মনে হয় যে বক্তব্যগুলি সেই ১৩ দফা প্রস্তাবের মধ্যে ছিল নির্বাচন কমিশন শক্তিশালী করার জন্য, সেই আলোকেই সেটারই রিফ্লেকশন আছে নামগুলির মধ্যে। নিজ নিজ দলের প্রস্তাবিত নামগুলো সার্চ কমিটি গ্রহণ করলে আগামী দিনে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে বলে দাবি করেন বিভিন্ন দলের নেতারা। আমরা আশা করি আমরা যে বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম দিয়েছি তাদের মধ্য থেকে যদি নির্বাচন কমিশন গঠন করা হয়, দেশে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে তাদের দ্বারা। আমরা একজন মহিলা, একজন আলেমের নাম আমরাও এখানে অতিরিক্ত ৫ জনের মধ্যে আছি আর কি। তবে তালিকা জমা দেওয়ার শেষ দিনেও কোনো নাম জমা দেয়নি বিকল্পধারা বাংলাদেশ, গণফোরাম, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ২৭টি রাজনৈতিক দলের প্রস্তাবিত ১২৫টি নামের মধ্যে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা করেছে সার্চ কমিটি। সন্ধ্যায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। বিকেল ৪টা থেকে শুরু হওয়া বৈঠক শেষ হয় সন্ধ্যা ৬টায়। সার্চ কমিটির ৬ জন সদস্য সহ বৈঠকে অংশ নেন মন্ত্রিপরিষদ সচিব।
সার্চ কমিটির ডাকে রাজনৈতিক দলগুলোর সাড়া দেয়াকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি। কমিটি সব দিক বিবেচনা করে সৎ ও যোগ্য লোক খুঁজে বের করবেন বলেও আশাবাদ জানান মন্ত্রিপরিষদ সচিব। আগামীকাল বেলা 11টায় আরও 5 জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠকের কথা রয়েছে। সার্ভিস ট্র্যাক বা সততা, কর্মদক্ষতা এগুলোকে বিবেচনায় নিয়ে ওনারা করে। কমিটি তো প্রায় প্রতিদিনই বসছে, কমিটি কালকেও বসবে, কালকে আমরা নতুন অগ্রগতি জানতে পারব। সার্চ কমিটির কাছে আওয়ামী লীগ যে 5 জনের নাম প্রস্তাব করেছে তাদের কাউকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ না দিলেও আওয়ামী লীগ এর প্রতিবাদ করবে না। রাষ্ট্রপতির গঠন করা নির্বাচন কমিশন মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে বাগেরহাট খান জাহান আলী কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে তিনি একথা বলেন। ইলেকশন কমিশনার মোট 5 জনকে নিয়োগ দেবে। আমি এখনই বলে দিচ্ছি, শেখ হাসিনার পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি যে 5 জনকে নিয়োগ দেবে, আমরা মহামান্য রাষ্ট্রপতি সেই সিদ্ধান্তের প্রতি সম্পূর্ণ আস্থা আমাদের থাকবে। গাইবান্ধার সাঁওতালপল্লীতে আগুনের স্থানীয়দের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য সরাসরি জড়িত থাকলেও তাদের শনাক্ত করতে পারেনি বিচারিক তদন্ত কমিটি। একই সঙ্গে সাঁওতালপল্লীতে আগুন দেওয়ার দিন দায়িত্বরত পুলিশ সদস্যদের তালিকা চাওয়া হলেও পুলিশ সুপার দেননি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আজ এ সংক্রান্ত বিচারিক রিপোর্ট হাইকোর্টে দাখিল করা হয়। 7 ফেব্রুয়ারি এই বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন আদালত। গাইবান্ধার সাঁওতালপল্লীতে আগুন দেওয়ার ভিডিও ফুটেজ এটি, যেখানে স্পষ্ট দেখা যায় স্থানীয় ব্যক্তিদের সাথে কয়েকজন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যকে আগুন দিতে। এমন ভিডিও চিত্র দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হলে নড়েচড়ে বসে উচ্চ আদালত। আগুন দেওয়ার সাথে কারা জড়িত তা তদন্তে গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিমকে নির্দেশ দেওয়া হয়। প্রায় 1.5 মাস তদন্ত শেষে 65 পৃষ্ঠার রিপোর্টটি মঙ্গলবার আদালতে দাখিল করেন রাষ্ট্রপক্ষ। রিপোর্টে কতিপয় পুলিশ সদস্য আগুন দেওয়ার সাথে জড়িত এটা বললেও তাদের পরিচয় শনাক্ত করা যায়নি বলে উল্লেখ করা হয়েছে। স্থানীয় কতিপয় ব্যক্তি আগুন লাগানোর ঘটনায় এবং পুলিশ সদস্যর মধ্যে 2 জন এবং 1 জন ডিবি পুলিশ সেখানে ইনভলভ ছিল, কিন্তু তাদের নামটাই রিপোর্ট থেকে কোথাও আইডেন্টিফাই করতে পারেনি। কারণ কি তারা হেলমেট পরা অবস্থায় ছিল এবং কি অনেক দূর থেকে ধারণ করা, সেই কারণে তারা এটা ডিটেক্ট করতে পারেনি। এছাড়া ঘটনার দিন দায়িত্বরত পুলিশ সদস্যদের তালিকা পুলিশ সুপারের কাছে চেয়েও পাওয়া যায়নি বলে রিপোর্টে উল্লেখ করেছেন বিচারিক হাকিম। ওইখানের যে পুলিশ সুপার ছিলেন তাদের কাছে যে ওই দিনে যারা কর্মরত ছিলেন পুলিশ সদস্য হিসাবে তাদের তালিকা চেয়েছিল, সেই তালিকাগুলো যেহেতু আরেকটি তদন্ত এর মধ্যে কাজ করতেছে তাদের কাছে সরবরাহ করার কারণে তাৎক্ষণিকভাবে দিতে পারেনি, সেটা বলেছে রিপোর্টে এসেছে। এ বিষয়ে টেলিফোনে গাইবান্ধার পুলিশ সুপারের কাছে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি। আগামী 7 ফেব্রুয়ারি এ বিষয়ে পরবর্তী আদেশ দিবেন হাইকোর্ট। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারে নাগরিকত্ব নিশ্চিতকরণ ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন সফররত আনান কমিশনের সদস্য ঘাসান সালামে। পররাষ্ট্রমন্ত্রী ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক শেষে দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। কেবল ধর্মীয় কারণেই রোহিঙ্গা সংকট সৃষ্টি হয়নি বলেও এ সময় মন্তব্য করেন সালামে। কমিশনের সঙ্গে বৈঠক শেষে বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ সরকারের সঙ্গে একমত পোষণ করেছেন সফরকারীরা। তারিকুজ্জামান শিমুলের রিপোর্ট। সরকারি হিসেবে মিয়ানমারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দমন পীড়নের মুখে কেবল গত 3 মাসে রাখাইন রাজ্য ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে 50,000-এরও বেশি রোহিঙ্গা। পুরাতনদের সঙ্গে যুক্ত হয়ে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে অনাহারে অর্ধহারে দিন পার করছেন তারা। শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের জীবনযাপন ও দেশ ছেড়ে আসার কারণ অনুসন্ধানে লেবাননের নাগরিক ঘাসান সালামের নেতৃত্বে গত শনিবার বাংলাদেশে আসেন আনান কমিশনের 3 সদস্য। 3 দিন কক্সবাজারের বেশ কয়েকটি ক্যাম্প ঘুরে নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তারা। এরই ধারাবাহিকতায় সফরের 4র্থ দিনে কমিশনের সদস্যরা বৈঠক করেন বাংলাদেশ সরকার ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে প্রতিনিধি দলের সদস্য ঘাসান সালামে জানান, মিয়ানমারের নাগরিকত্ব নিশ্চিতকরণ সম্ভব হলে রোহিঙ্গা সংকট সমাধান সহজ হবে। This is not a war of religion.
শুধু ধর্মের কারণে রাখাইন রাজ্যে সহিংসতা হচ্ছে বিষয়টি মোটেও এমন নয়, বরং রোহিঙ্গাদের মানবাধিকার পরিস্থিতির দুর্বল অবস্থা ও নাগরিকত্বের স্বীকৃতি না থাকা সহ আরো অনেক সমস্যা রয়েছে। এসব সমস্যা একদিনে সৃষ্টি হয়নি, তাই তাৎক্ষণিক সমাধানও সম্ভব নয়। তবে মিয়ানমারে তাদের নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পাশাপাশি রাখাইন রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলে এ সংকট উত্তরণ সম্ভব হবে। রোহিঙ্গাদের উপর দমন-পীড়নের বিষয়টি শুরু থেকেই অস্বীকার করে আসছে মিয়ানমার সরকার। তাই সংকট সমাধানে আনান কমিশনের এই সফর ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষক ও অভিবাসন বিশেষজ্ঞরা। এই কমিশন এক ধরনের একটা প্রথম পদক্ষেপ অস্বীকৃতির জায়গা থেকে, যে ওখানে তেমন কিছু হচ্ছে না। প্রস্তাবনাগুলো অবশ্যই সেটি সরকারের, মিয়ানমার সরকারের দায়িত্ব, তারা সেটাকে কিভাবে নেবেন বা আদৌ সেটাকে বাস্তবায়ন করবেন কিনা। কিন্তু তারা যেহেতু একটা হাইয়েস্ট লেভেল থেকে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, তারা মনে করছেন যে কমিশনের কার্যকারিতা রয়েছে। যেহেতু একটা কমিশন তৈরি হয়েছে এবং স্বীকৃত কমিশন, আমি মনে করি এটার একটা ইম্প্যাক্ট রাখবে। কারণ দেখা যাচ্ছে যে মিয়ানমার সরকারের দিক থেকেও এক ধরনের পজিটিভ অ্যাটিটিউড আছে এই কমিশনের প্রতি। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন সফরকারীরা। বৈঠক শেষে মন্ত্রী জানান, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ সরকারের সঙ্গে একমত পোষণ করেছেন আনান কমিশনের সদস্যরা। আমরা বলছি তোমরা একটা প্রচেষ্টা নাও যাতে এরা দেশে ফেরত যেতে পারে এবং আমরাও এখান থেকে পরিত্রাণ পেতে পারি। আমাদের কাছে যা শুনে গেল এই রিপোর্টটা দিবে এবং তারা ইন্টারন্যাশনালি এবং লোকাল লেভেলে তারা কাজ করবে যাতে করে এই প্রবলেম সলভ হয়। এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন আনান কমিশন। চলতি বছরের শেষের দিকে প্রতিনিধি দলটির দেয়া প্রতিবেদন প্রকাশ হতে পারে বলে জানা গেছে। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকেই উদ্যোগ নিতে হবে, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। সকালে টেকনাফের লেদার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান বার্নিকাট সহ মার্কিন দূতাবাসের 9 কর্মকর্তা। এ সময় ক্যাম্পে অবস্থিত আন্তর্জাতিক অভিবাসন সংস্থা পরিচালিত চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করে রোহিঙ্গাদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। এরপর টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান তিনি। যুক্তরাষ্ট্র বেশিরভাগ সময়ই মিয়ানমারকে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য চাপ প্রয়োগ করেছে এবং এখনো করছে। সবাই জানে এর সমাধান মিয়ানমারকেই করতে হবে। রোহিঙ্গারা সেই দেশের বাসিন্দা, তাদের নিরাপত্তা দেয়া দেশটির সরকারেরই দায়িত্ব। আমরা খুব তাড়াতাড়ি এর সমাধান দেখতে চাই এবং এর জন্য সব ধরনের সহযোগিতা যুক্তরাষ্ট্র করবে। সন্ধ্যার সময় আরো থাকছে। সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় 2 বাংলাদেশি নিহত, তাদের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি। 5,500 কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার উন্নয়ন প্রকল্প সহ 12,550 কোটি টাকার 8টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প, অন্যান্য আবাসিক এলাকা উন্নয়ন প্রকল্প, জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো প্রকল্প এবং পটুয়াখালী পায়রা 230 কিলোভোল্ট সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্প। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী বিভিন্ন প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের জানান। এ সময় তিনি বলেন, সৌদি আরব বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। 8টি প্রকল্প আমরা অনুমোদন দিয়েছি। এই 8টি প্রকল্পের প্রাক্কলিত ব্যয়ের পরিমাণ হচ্ছে 12,550 কোটি 78 লক্ষ টাকা। বাংলাদেশের লোকজন যেমনিভাবে মালয়েশিয়ায় গিয়ে সেকেন্ড হোম আবিষ্কার করেছেন, ঠিক তেমনিভাবে সৌদি আরবিয়া বাংলাদেশকে সেকেন্ড হোম হিসেবে আবিষ্কার করতে যাচ্ছেন। তারা এখানে বিনিয়োগ করতে আগ্রহী এবং তারা এখানে স্পেশাল ইকোনমিক জোন করতে চায়। হয় তারা নিজেরা মালিকানা থাকবে অথবা আমাদের সাথে জয়েন্টলি মালিকানা তারা বিভিন্ন প্রজেক্ট করবে। আগামী পরশুদিন শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় শিক্ষা কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্ট সবার জন্যই কেন্দ্রে স্মার্টফোনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সচিবালয়ে দুপুরে সংবাদ সম্মেলনে তিনি জানান, গত বছরের চেয়ে এবার 1,35,090 জন বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। শুধু কেন্দ্র সচিব ফোন নিতে পারবেন, কারণ কোনো জরুরি যোগাযোগ প্রয়োজন হতেও পারে, কিন্তু এর বাইরে কেউ টেলিফোন নিতে পারবেন না। যদি কোনো শিক্ষক বা ওই পরীক্ষা কেন্দ্রে কোনো শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে যান অথবা
যেগুলো এলাও করা আছে, যেমন কিছু ক্যালকুলেটর আছে কিছু বিষয়ের ক্ষেত্রে, ওগুলো ছাড়া অন্য কোনো ধরনের এই ধরনের ডিভাইস নিয়ে যান যা প্রশ্ন বাইরে পাঠাতে পারেন, সেটা বেআইনি এবং সেটা যদি কেউ নিয়ে যান তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সন্ধ্যার সময় আরো থাকছে ময়মনসিংহের মুক্তাগাছ থেকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা, হাজার হাজার শিক্ষার্থীর লাল কার্ড হাতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। অমর একুশে গ্রন্থমেলায় কোন লেখক প্রকাশক চাইলে তাদের বিশেষ নিরাপত্তা দেয়া হবে। এছাড়া ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়, মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করে এমন বই মেলায় প্রকাশ হলে ব্যবস্থা নেওয়া হবে। সকালে অমর একুশে গ্রন্থমেলার নিরাপত্তা পরিস্থিতি দেখতে এসে কথা বলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। শিগগির লেখক অভিজিৎ রায় হত্যার অভিযোগপত্র দেয়া হবে বলেও জানান তিনি। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। 1 ফেব্রুয়ারি দুপুর গড়িয়ে বিকেল গড়াতেই দুয়ার খুলবে অমর একুশে গ্রন্থমেলার। আর তাই নিরাপত্তার সবশেষ অবস্থা দেখতে সকালে বইমেলা চত্বরে আসেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। ঘুরে দেখেন বইমেলার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশ। কথা বলেন লেখক প্রকাশকদের সঙ্গে। নিরাপত্তা পরিস্থিতি দেখতে আকাশে টহল দেয় র্যাবের হেলিকপ্টার। ডিএমপি কমিশনার জানান, বইমেলাকে কেন্দ্র করে থাকবে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুরো এলাকায় থাকবে কয়েকশো নিরাপত্তা ক্যামেরার নজরদারি। লেখক প্রকাশক বা যে কোনো নাগরিক যদি মনে করে তার বিশেষ নিরাপত্তা ঝুঁকি রয়েছে, আমরা তাৎক্ষণিকভাবে তার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করব হোল বইমেলার মাসব্যাপী। ঢাকা মহানগর পুলিশ প্রধান বলেন, মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়, মৌলিক অধিকার হরণ করে কিংবা গোষ্ঠীগত বিদ্বেষ ছড়ায় এমন বইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এক্ষেত্রে মুক্ত চিন্তার জায়গাটি বাধাগ্রস্ত হবে কিনা প্রশ্ন ছিল তার কাছে। মুক্ত চিন্তা এবং নিরাপত্তা দুটোকে মিলিয়ে ফেললে হবে না। আমরা অবশ্যই মুক্ত চিন্তায় বিশ্বাসী। আমি শুধু বলবো, যেটি দেশের প্রচলিত আইনের দণ্ডযোগ্য অপরাধ, এমন কর্ম যদি কেউ করে তাহলে আইনের বিধান মতেই আমরা ব্যবস্থা নিব। লেখক ব্লগার অভিজিৎ রায় হত্যার পর কেটেছে 2 বছর। এই সময়ে পুলিশের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে মারা গেছে অন্যতম সন্দেহভাজন মুকুল রানা। পুলিশের পক্ষ থেকে ছবি প্রকাশ করে সহায়তা চাওয়া হয়েছিল সাধারণ মানুষের কাছে। পুলিশ কর্মকর্তা জানালেন মামলার অগ্রগতি সম্পর্কে। কিছু আসামিকে অলরেডি আমরা গ্রেপ্তার করেছি, 8 জন আসামিকে, এবং আরো কয়েকজন আসামি শনাক্ত হয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আমরা প্রত্যাশা রাখি খুব দ্রুতই এই অভিজিৎ হত্যাকাণ্ডের অভিযোগপত্র আমরা বিজ্ঞ আদালতে দায়ের করতে পারবো। মেলায় আসা ক্রেতা পাঠকরা যেন ভোগান্তিতে না পড়েন সে বিষয়টি মাথায় রেখেই নিরাপত্তা সাজানো হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলার সবশেষ প্রস্তুতির খবর জানাতে এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী পারমিতা হিম। আমরা সরাসরি চলে যাব তার কাছে। পারমিতা। রিচার্ড, এই বইমেলার যে প্রস্তুতি আজকে সারা রাত চলবে এবং এখন এখানে যে প্রস্তুতি চলছে, আসলে কয়েকটি স্টলে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে এবং আমি যে স্টলটির সামনে দাঁড়িয়ে আছি দেখছেন তারা কিন্তু তাদের যে গোছানোর কাজটি সেটি প্রায় সম্পন্ন করে ফেলেছে। এরকম 2-3টি স্টল আছে যারা তাদের একেবারে বই ডিসপ্লে করার কাজও সম্পন্ন করেছে, কিন্তু বেশিরভাগ স্টলই কিন্তু এখনো তাদের যে স্টলের বিন্যাসের কাজ, স্টলের সজ্জার কাজ এবং উপরে ব্যানার লাগানোর কাজ বা নামকরণ যে ডিজাইনের কাজগুলো সেগুলো এখনো করছে। এবং এই সংশ্লিষ্ট যে শ্রমিকরা আছেন তাদেরই ভিড় এখানে, তাদেরই আনাগোনা। সেই সঙ্গে কিছুক্ষণ পরপরই আমরা দেখছি যে বাংলা একাডেমির বিভিন্ন স্তরের কর্মকর্তারা এখানে আসছেন এবং এখানে যারা আছেন স্টলে তাদের সঙ্গে কথা বলছেন। তার সঙ্গে বলতে হবে এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তারাও রয়েছেন। তবে এখানে সবচেয়ে বেশি এই মুহূর্তে আসলে এই বই প্রকাশনার সাথে সংশ্লিষ্টরা, নানাভাবে যারা সংশ্লিষ্ট তাদের ভিড় এখানে রয়েছে। বিক্রয় কর্মীরা এখন থেকেই তারা এই যে আপনি দেখতে পাচ্ছেন বই গোছানোর কাজ শুরু করেছে এবং একটার পর একটা ভ্যান কিন্তু এখানে ঢুকছে বাংলা বাজার থেকে মুদ্রিত বই নিয়ে। তো বই মেলার আসলে একেবারেই শেষ মুহূর্ত এটি, কারণ কালকে যেহেতু বিকাল 3টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন এবং তার আগে এখানে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না, অর্থাৎ জনসাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হবে। যার জন্য আজকে এখানে যতই কাজ বাকি থাক না কেন আজকে রাতের মধ্যেই সেই কাজগুলো শেষ করতে হবে। এবার কিন্তু মেলার পরিসর অনেক বেড়েছে। 2017 সালের যে অমর একুশে গ্রন্থ মেলা আমরা দেখছি প্রতি বছরই বাংলা একাডেমির চেষ্টা থাকে সোহরাওয়ার্দী উদ্যানের যে প্রাঙ্গণে যে মেলাটি হয়, যে প্রকাশনা সংস্থাগুলো এখানে থাকে সেটিকে একটু বড় করার এবং চলাচলের উপযোগী করার, বিশেষ করে যেসব দিনে ভীষণ ভিড় হয় সেই দিনগুলোতে যাতে সবাই
ভিড়ের দিনগুলোতে যাতে সবাই এখানে স্বাচ্ছন্দ্যে বই কেনাকাটা করতে পারে। এবার 329টি প্রকাশনা সংস্থাকে এই সোহরাওয়ার্দী উদ্যানে স্টল দেওয়া হয়েছে বিভিন্ন ইউনিট মিলে, আর 80টি প্রকাশনা সংস্থাকে দেওয়া হয়েছে বাংলা একাডেমি প্রাঙ্গণে। তো এই যে নানা ধরনের প্রস্তুতি, এটি আসলে কালকে 5টায় যখন জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এই বাংলা একাডেমির দুটি প্রাঙ্গণই, সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি প্রাঙ্গণ, তখন থেকে আসলে এখন এখানে যে উৎসবের প্রস্তুতি চলছে, যে উৎসবের আমেজ এখন এখানে পাওয়া যাচ্ছে, সেটি আসলে আমার মনে হয় প্রথম মুহূর্ত থেকে আসলে বইমেলার যে আনন্দ সেটিও এখানে তখন শুরু হয়ে যাবে। তো রিচার্ড, এই ছিল আমার কাছে বইমেলার সর্বশেষ মুহূর্তের প্রস্তুতির খবর। পারমিতা, আসলে আপনার মতোই সবাই হয়তো অধীর আগ্রহ অপেক্ষা করছে বইমেলার উদ্বোধনের। গ্রন্থমেলা প্রাঙ্গণ থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পারমিতা হিম। মাতারবাড়ি 1200 মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মূল নির্মাণ কাজের জন্য জাপানের দুটি কোম্পানি টেন্ডার জমা দিয়েছে জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে। এদিকে গুলশানে হোলি আর্টিসানে সন্ত্রাসী হামলার পর বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আবারও আস্থা ফিরে আসায় জাপানি প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী। দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে তারা একথা বলেন। সন্ত্রাসীরা এদেরকে নির্মূল করার অভিযান চলছে। অভিযান সফল হওয়ার কারণে জাপানিরা ফেরত এসেছে 22,000 কোটি টাকার প্রকল্প। 2022-এ ডিসেম্বরের মধ্যে ইনশাআল্লাহ 600 মেগাওয়াট এবং 2023-এ 6 মাস পরে আরো 600 মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আমরা প্রতিষ্ঠিত করতে সক্ষম হব। 30 তারিখ তাদের লাস্ট ডেট ছিল। এই ডেটের মধ্যেই তারা জাপানিরা যে বৃহৎ দুইটি কোম্পানি পার্টিসিপেট করেছেন, জুনের মধ্যেই আমরা ইভ্যালুয়েশন করে হস্তান্তর করতে পারবো। নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পটি শেষ করতে পারবো। আশা করছি মাতারবাড়ি প্রজেক্টের অধীন বাকি যে সকল প্রজেক্টগুলো আছে সেগুলো সময় মতো সম্পূর্ণ হবে। মৃত ব্যক্তিকে পলাতক ঘোষণা করে মামলা চালানোয় ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই ঘটনায় গাফিলতির জন্য ময়মনসিংহ পুলিশ সুপারকে 16 ফেব্রুয়ারি তলব করেছেন ট্রাইব্যুনাল। লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে পুলিশ মহাপরিদর্শকের কাছেও। আর মৃত ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে মামলার কার্যক্রম অকার্যকর ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। মৃত্যুর 7 মাস 4 দিন পরও পলাতক দেখিয়ে চলছে ময়মনসিংহের ওয়াজ উদ্দিনের বিচার। সময় টেলিভিশনে এমন খবর প্রচার হলে আলোচনা সমালোচনা ঝড় ওঠে। এমন গাফিলতির জন্য প্রসিকিউশন ও তদন্ত সংস্থার কড়া সমালোচনা করেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার এ বিষয়ে শুনানিতে গভীর হতাশা প্রকাশ করে ওয়াজউদ্দিনের মৃত্যুর বিষয়টি ট্রাইব্যুনালকে অবহিত না করায় ময়মনসিংহের পুলিশ সুপারকে 16 ফেব্রুয়ারি হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। লিখিত ব্যাখ্যা চেয়েছেন পুলিশ মহাপরিদর্শকের কাছেও। 16 ফেব্রুয়ারি তারিখে ময়মনসিংহ পুলিশ সুপারকে সশরীরে হাজির হয়ে এক্সপ্লেইন করতে আর কি, এবং একই সাথে আইজিবিকে বলা হয়েছে এই বিষয় সম্পর্কে তার ব্যাখ্যা প্রদান করতে। এমন ঘটনায় হতাশ খোদ প্রসিকিউশন ও তদন্ত সংস্থাও। তারা বলছেন ভবিষ্যতে পলাতক আসামিদের বিষয়ে আরো সচেতন হবেন তারা। কতটুকু ইরেগুলারিটি আছে সে জানি না, আমরা দেখবো যদি আরো ইমপ্রুভ করা যায় আমরা করবো, কিন্তু আমি এমনি দেখি না আর কি। তারপরে ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন? না, ঘটনাটা খারাপ। ওয়ারেন্ট গুলোকে তামিল না করে ফেলে রাখা হয় এবং এই ফেলে রাখার মধ্য দিয়ে আবার কিন্তু আসামিরা পালিয়েও যায়। পলাতক হবার কিন্তু বাস্তবগতভাবে সুযোগও করে দেয়। প্রসিকিউশন জানায় মৃত ওয়াজউদ্দিনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তবে এই মামলার অপর আসামি রিয়াজউদ্দিনের বিচার কাজ চলবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সহস্রাধিক শিক্ষার্থীর লাল কার্ড দেখিয়ে না বলার মধ্য দিয়ে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। সকালে মুক্তাগাছা উপজেলা পরিষদ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে 8টি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশ নেয়। এ সময় তারা একসাথে লাল কার্ড দেখিয়ে বাল্যবিবাহকে না বলে। তাদের সাথে একাত্মতা জানিয়ে শিক্ষক ও অভিভাবকরাও এতে অংশ নেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ মুক্তি। গত 2 মাসে মুক্তাগাছায় কোনো বাল্যবিবাহ হয়নি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। 2016 সালের মে মাস থেকে ময়মনসিংহের বিভিন্ন উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করতে বিভিন্ন পর্যায়ে গঠিত কমিটি কাজ শুরু করে। সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় 2 বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 1 বাংলাদেশি। স্থানীয় সময় মঙ্গলবার সকালে রাসেল খাইমা হুজাম সড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান তাদের বহনকারী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা লাগলে তা দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক বাংলাদেশি নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। নিহত আব্দুর রহিম ও মোহাম্মদ আলমগীর চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা বলে জানা গেছে। তাদের লাশ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ভারত সফরকে সামনে রেখে সহকারী কোচ রিচার্ড হ্যালসলের অধীনে অনুশীলন শুরু করল প্রাথমিক দলে থাকা সদস্যরা। তবে অনুশীলনে উপস্থিত ছিলেন না সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। মিরপুর শেরেবাংলার ইনডোরে সকালে ব্যাটিং অনুশীলন করেন ওপেনার তামিম ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। পরে মুশফিক, সাব্বির, সোহান, ইমরুল, মুমিনুল, শুভাশিস, শান্ত, মাহমুদুল্লাহরা দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলনের পাশাপাশি ফিল্ডিংও করেন। এদিকে মুশফিক ভারত সিরিজের জন্য সম্পূর্ণ ফিট হলেও ইমরুল কায়েস এখনও ম্যাচে ফিট নন বলে জানিয়েছেন দলের সহকারী কোচ রিচার্ড হ্যালসাল। এছাড়া ভারতের কন্ডিশন ও শক্তিমত্তা বিবেচনা করেই চূড়ান্ত দল ঘোষণা হবে বলে জানান তিনি। দলের সবাই অনুশীলনে কঠোর পরিশ্রম করছে, যদিও তা ঐচ্ছিক। ইমরুল দীর্ঘ সময় ব্যাটিং করলেও ফিল্ডিং পরীক্ষায় এখনো উত্তীর্ণ হয়নি। তবে মুশফিক আজ ব্যাটিং এর পাশাপাশি কিপিংও করেছে, তাই বলা চলে সে শতভাগ ফিট। আর দল নির্বাচনে সবকিছু মাথায় রেখেই কোচ ও অধিনায়কের সাথে বসে বোর্ড সিদ্ধান্ত নেবে। সন্ধ্যার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসি পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত নাম মন্ত্রী পরিষদ বিভাগে জমা। আওয়ামী লীগ, বিএনপি সহ নাম দিল 27টি দল। 20 জনের তালিকা করল সার্চ কমিটি। গাইবান্ধার সাঁওতাল পল্লীতে আগুন লাগানোর সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের নাম চেয়েও পায়নি বিচার বিভাগীয় কমিটি। প্রতিবেদন হাইকোর্টে দাখিল, আদেশ 7 ফেব্রুয়ারি। এসএসসি পরীক্ষার সময় কেন্দ্রের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার জন্য স্মার্টফোন নিষিদ্ধ। নকল রোধে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ। রোহিঙ্গা ইস্যুতে 2 মন্ত্রী ও আন্তর্জাতিক বিশ্লেষকদের সঙ্গে আনান কমিশনের বৈঠক। বললেন সমাধান মিয়ানমারের হাতে। টেকনাফে বার্নিকাটের ক্যাম্প পরিদর্শন। এবং কাল শুরু হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা। সব প্রস্তুতি সম্পন্ন। ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বইয়ের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ডিএমপির। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।